নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের দিনেও মার্কেটে দেখতে পেয়েছেন একটা ভালো পরিমাণেই পতন দেখা গেছে। এই নিফটি ফিফটি এটা 315 পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে। তবে যদি অন্যান্য এশিয়ান মার্কেটগুলো দেখেন, এশিয়ান মার্কেটে কিন্তু এরকম খারাপ পরিস্থিতি ছিল না। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে জাপানের মার্কেট নিক্কেই, এটাও আজকে পজিটিভে বন্ধ হয়েছে। তারপরে এই সাংহাই চীনের যে মার্কেট, এটা 0.38% বেড়ে বন্ধ হলো। তারপরে এই হ্যাংসেং মার্কেট, এটাই 1.72% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে কুসপি এটা বেড়েছে 0.02%। তো এই এশিয়ান মার্কেটগুলো বাড়লেও আমাদের ইন্ডিয়ান মার্কেট কেন পড়ছে? কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেট বর্তমানে যে পড়ছে তার পেছনে অন্যতম যে কারণ, সেটা হচ্ছে ক্রুড অয়েল। এবং সেই দিক থেকে দেখতে গেলে এই যে দেশগুলোর কথা বললাম, এই জাপান, চীন, তারপরে সাউথ কোরিয়া, এদের যে মার্কেট তার সঙ্গে কিন্তু ক্রুড অয়েলের সেরকম বড় সম্পর্ক নেই। এবং সেই জন্যই যদি দেখেন, এই এশিয়ান মার্কেটগুলো বাড়লেও আমাদের ইন্ডিয়ান মার্কেট পড়ে গেছে। কারণ আমাদের ইন্ডিয়া এই বিদেশ থেকে আসা যে ক্রুড অয়েল তার উপর অনেকটাই নির্ভরশীল। তবে গ্লোবাল যে অন্যান্য মার্কেটগুলো রয়েছে, মানে ইউরোপিয়ান মার্কেট, সেগুলো তো খারাপ পারফর্ম করছে। গতকালই আমেরিকান মার্কেট ডাউ জোন্স 1.61% পড়ে গিয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে ড্যাক্স, এটাই 0.5% ডাউন। তারপরে ফুটসি 100 এটা পড়েছে 0.55%। তারপরে ক্যাক 40 0.61% ডাউন হয়েছে। ইউরোস্টক্স এটাও পড়েছে 0.85%। মানে বর্তমানে ভারতীয় মার্কেটের যে পারফরমেন্স, সেটা অনেকটাই এই ইউরোপিয়ান মার্কেটের মতোই দেখা যাচ্ছে। এই ইউরোপিয়ান মার্কেটের যে দেশগুলো রয়েছে, সেগুলোতে অনেকে এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের ইন্ডিয়ার সঙ্গে এই যুদ্ধের সরাসরি সম্পর্ক না থাকলেও এই ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটও পড়ছে। যদি ক্রুড অয়েলেরই আমরা কথা বলি, যেমনটা দেখতে পাচ্ছেন, এই ক্রুড অয়েল আস্তে আস্তে তো এই 90-এর কাছাকাছি পৌঁছে গেছে। আমরা যে ক্রুড অয়েলটা আমদানি করি, এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন, এই 88.98 পৌঁছে গেছে, যেটা কিছুদিন আগেই এই 70-এর কাছাকাছি চলছিল। সেটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে 90-এর দিকে পৌঁছে যাচ্ছে। এমনকি কিছু কিছু অ্যানালিস্ট তো এটাও মনে করছে, যদি এই যুদ্ধ ক্রমাগত চলতে থাকে, তাহলে এই যে ব্রেন্ট ক্রুড, সেটাই $150 এমনকি $200 পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর এই ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ার কারণেই আমাদের ইন্ডিয়ান মার্কেট এত খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে আমাদের ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন, এটাও এই ডলারের এগেনস্টে নিয়মিতই দুর্বল হচ্ছে। আস্তে আস্তে আবার এই 92-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। একেই তো যে ক্রুড অয়েল কিনবো তার যে প্রাইস সেটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে এই ক্রুড অয়েল কিনতে গেলে আমাদের কি করতে হবে, এই ইন্ডিয়ান রুপিকে কনভার্ট করে এই যে ডলার, সেটা আগে কিনতে হবে। তো সেখানেও এই যে ইন্ডিয়ান রুপি, এটা দুর্বল হচ্ছে। তো এই দুটো কারণেই এই যুদ্ধের বেশি ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটে দেখা যাচ্ছে। তবে এর মধ্যেও এটা ভালো ব্যাপার কি, এই আমেরিকা কি করেছে, এই ইন্ডিয়াকে গ্র্যান্ড ওয়েভার দিয়েছে, মানে কিছুদিনের ছাড় দিয়েছে। কিসের ব্যাপারে? টু বাই রাশিয়ান অয়েল অ্যামিড ইরান ওয়ার। তো এই আমেরিকা তারা কিভাবে ইন্ডিয়াকে ছাড় দিচ্ছে? তো যেমনটা আগে দেখেছিলেন, এই ট্রেড ডিল হওয়ার আগে এই আমেরিকা আমাদের উপর একটা 25% রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়ে দিয়েছিল, কারণ আমরা এই রাশিয়ার থেকে এই যে ক্রুড অয়েল সেটা কিনছিলাম। কিন্তু পরে যখন এই ট্রেড ডিল হলো, মানে আমাদের ইন্ডিয়ার পর 18% ট্যারিফ হলো, তখন আমেরিকা সেই যে 25% রেসিপ্রোকাল ট্যারিফ সেটা সরিয়ে দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছিল যে ইন্ডিয়া যাতে এই রাশিয়ার থেকে ক্রুড অয়েল না কেনে। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন, এই মিডিল ইস্টের টেনশনের কারণে এই যে ক্রুড অয়েলের সাপ্লাই, সেটা অনেক জায়গাতে বন্ধ রয়েছে। অনেক রিপোর্টে তো এই যে স্টেট অফ হরমুজ, সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার রিপোর্টও সামনে আসছে। তো এই সব কিছুর কারণেই এই আমেরিকা দেখতে পাচ্ছেন এই 30 দিনের যে টাইম, সেটাকে অ্যালাউ করেছে। মানে এই 30 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়া রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল সেটা কিনতে পারবে। তবে এতটুকু শুনে খুশি হয়ে গেলে হবে না। যেমনটা দেখতে পাচ্ছেন, এই রাশিয়া তারা কি করছে, ইন্ডিয়াতে এই যে ক্রুড অয়েল পাঠানো তার যে ব্যবস্থা সেটা করছে, যেটাই সোর্সের মাধ্যমে সামনে আসছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে বিভিন্ন রিফাইনারিরা, তারাও এই রাশিয়া থেকে যে ক্রুড অয়েল আমদানির ব্যাপারটা সেদিকেও মনোযোগ দিয়েছে। কিন্তু এইখানেও কিছু প্রবলেমের ব্যাপার দেখা যাচ্ছে। এই ইন্ডিয়া, এরা তো রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছে, মানে যেটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, অল্প দিনের মধ্যে কেনা শুরু করবে। কিন্তু যখন এই আমেরিকার সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট হয়নি, তার আগে কি হচ্ছিল, এই রাশিয়া আমাদেরকে অনেকটা সস্তাতে এই যে ক্রুড অয়েল সেটা সাপ্লাই করেছিল। কিন্তু বর্তমানে কনফ্লিক্টের কারণে এই রাশিয়া কি করছে, তারাও কিন্তু আমাদের সস্তাতে এই যে ক্রুড অয়েল সেটা সরবরাহ করতে পারছে না। বরঞ্চ মার্কেটে এই ক্রুড অয়েলের যে প্রাইসটা চলছে, তাতে কিছুটা বেশি প্রিমিয়ামেই আমাদের কিন্তু বর্তমানে রাশিয়ার থেকে এই যে তেল সেটা আমদানি করতে হচ্ছে। তো অনেকে বলবেন, মার্কেট প্রাইসের থেকে রাশিয়ান অয়েল এটা আমাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তাহলে রাশিয়া থেকে ক্রুড অয়েল কেন কিনছে ভারত? কারণ এই সময় তেলের দাম বেড়ে গেলেও আমাদের ইন্ডিয়া যে পরিমাণে তেল কনজিউম করে, তো সেই বাড়া দামেও আমাদের ইন্ডিয়ার সেই যে তেলের চাহিদা সেটা কিন্তু পূরণ করা সম্ভব নয়। তো সেই জন্যই বেশি প্রিমিয়ামে এই রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিন্তু আমাদের কিনতে হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন মেন পয়েন্টসগুলো। ইউএস ইস্যুস 30-day ওয়েভার অ্যালাউইং ইন্ডিয়া টু বাই রাশিয়ান অয়েল স্ট্যান্ডার্ড অ্যাট সি। এবং এই স্টেট অফ হরমুজ দিয়ে দেখতে পাচ্ছেন, আমাদের ইন্ডিয়াতে যত পরিমাণে তেল আসে তার 40% এই স্টেট অফ হরমুজ দিয়েই আসতো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রেডার্সরা রয়েছে, মানে এই যে ক্রুড অয়েল যারা সরবরাহ করছে, তারা এই রাশিয়ান যে তেল, এই যে উরালস, সেটা ইন্ডিয়াতে কেমন কি দামে সাপ্লাই করছে দেখতে পাচ্ছেন। $4 থেকে $5 পার ব্যারেল বেশি দামে বিক্রি করছে। বর্তমানে কেমন দাম চলছে যদি এখানে কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে ব্রেন্ট ক্রুড, এটাই 88-89 এরকম জায়গাতে চলছে। মানে মোটামুটি ইন্ডিয়া এই রাশিয়া থেকে যে ক্রুড অয়েল কিনছে, সেটাই
$94-95 এরকম প্রাইসে কিন্তু ইন্ডিয়াতে আসছে। এবং এই জেএমআইসি তারা একটা রিপোর্ট সামনে রেখেছে। তো এই জেএমআইসি এরা কোন ধরনের রিপোর্ট পেশ করে? এরা বিভিন্ন যে জাহাজ রয়েছে তাদের যে মুভমেন্ট সেই সংক্রান্ত যে রিপোর্ট সেটা পেশ করে থাকে। তো এই জেএমআইসি এরা এই রিপোর্টটা সামনে রেখেছে যে স্টেট অফ হরমুজ শিপিং ইজ অ্যাট নিয়ার টোটাল হল্ট, মানে স্টেট অফ হরমুজ দিয়ে জাহাজের যে চলাচল সেটা বলতে পারেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই ইরান তারা তো তাদের দিক থেকে বলছে যে স্টেট অফ হরমুজ সেটাকে তারা বন্ধ করছে না, সেরকম কোনো প্ল্যানও নেই, কিন্তু এইখান দিয়ে কোনো জাহাজ চলাচল করলেই তারা কিন্তু সেটার উপর অ্যাটাক করছে। তো সেই কারণে অনেক যে শিপ রয়েছে তারা এই জায়গাগুলোকে এড়িয়ে যাচ্ছে। যারা ইতিমধ্যে আটকা পড়েছে তারা কিন্তু এখন সেই সমস্ত জায়গাতেই দাঁড়িয়ে গেছে। মানে ক্রুড অয়েলের দিক থেকে আমাদের ইন্ডিয়ার যে টেনশন সেটা আরো বেশি বাড়তে পারে। আর শুধু ক্রুড অয়েল নয়, বিভিন্ন যে গ্যাস রয়েছে তো সেই গ্যাসের যে সাপ্লাই সেটাও কিন্তু ইন্ডিয়াতে বাধাগ্রস্ত হতে পারে। তো সামনে হয়তো এরকম শুনতে পাবেন এই যে গ্যাস সিলিন্ডার সেগুলো আগের মতো চট জলদি পাওয়া যাচ্ছে না, হয়তো বা ওয়েট করতে হচ্ছে আপনাকে। আর এই যুদ্ধের পরিস্থিতি কেমন রয়েছে, এই যে অ্যাটাক সেগুলো তো এখন পুরো দমেই চলছে। যেমন এই ইসরায়েল ইউএস তারাও তাদের দিক থেকে বিভিন্ন যে হেভি এয়ারস্ট্রাইক সেগুলো করছে, তার সঙ্গে সঙ্গে ইরান এরাও দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্রোনের মাধ্যমে ইউএস এর যে বেস সেগুলোকে অ্যাটাক করছে। তার সঙ্গে সঙ্গে বহু নতুন পরিমাণে এই যে মিসাইল সেগুলো কিন্তু ইরান এই আমেরিকার যে বেস রয়েছে তার সঙ্গে সঙ্গে ইসরায়েল রয়েছে এদের ওপর ছুঁড়ছে। আর ডোনাল্ড ট্রাম্প বর্তমানে কি বলতে চাইছেন যে ইউএস মাস্ট হ্যাভ এ রোল ইন চুজিং ইরানস নেক্সট লিডার, মানে পরবর্তী নেতা কে হবে ইরানের সেটাই ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক করবেন, এরকম কথা তিনি তার দিক থেকে বলেছেন। এবং বর্তমানে যে রিপোর্ট সামনে আসছে আল খামেনির মৃত্যুর পর তার ছেলেই মোস্তাফা খামেনি এনাকে সুপ্রিম লিডার পদে বসানো হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যে ব্যক্তিটা পদে বসেছেন বর্তমানে তিনি এই পদে বসার অযোগ্য, মানে সরাসরি এই যে ইরানের টপ নেতৃত্ব সেটা ঠিক করার ব্যাপারে এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি ইন্টারফেয়ার করতে চাইছেন। আর এই ইরান এরা তো তাদের দিক থেকে বলছে যে আমেরিকার সঙ্গে এই নিউক্লিয়ারের যে প্রোডাকশন সেটা হল্ট করার ব্যাপারে কথাবার্তা বলতে চায়, যদি তারা খুব ভালো অফার এই আমেরিকার থেকে পায়। কিন্তু এই নেগোসিয়েশনের কথাবার্তার মাঝখানেও দেখতে পাচ্ছেন এই ইরান তারা এই যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে। তো এটাও একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর এই তেল ছাড়া বিভিন্ন কমোডিটি এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, এই ক্রুড অয়েল এটা তো একতরফা মুভ করছে, সেখানে অন্যান্য যে কমোডিটি রয়েছে এইগুলোতে সেরকম মুভমেন্ট নেই। এই গোল্ড দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট বলতে পারেন, তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার রয়েছে এখানেও সেরকম তেজি নেই। কারণটা কি? কারণ আমেরিকার যে ডলার ইন্ডেক্স এটা ক্রমাগতই শক্তিশালী হচ্ছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই 100-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তো অনেকে বর্তমানে এই সিলভার গোল্ড এগুলোকে বাদ দিয়ে এই যে ডলার এটার দিকে নজর রাখছে। এরপরে চলুন আমাদের ইন্ডিয়ান মার্কেট একবার দেখে নিই। বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো নিফটি 50 এটাতে 1.27% ডাউন, নেক্সট 50 এটা পড়ছে 0.36%, নিফটি ব্যাংক 2.15% ডাউন হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 2.14% ডাউন, মিড ক্যাপ সিলেক্ট 0.78% পড়েছে, নিফটি 100 200 500 এগুলোতেও দেখতে পাচ্ছেন 1%-এর কাছাকাছি পতন দেখা গেছে। এই মিড ক্যাপ 50 0.86% ডাউন, মিড ক্যাপ 100 0.69% পড়েছে, এই স্মল ক্যাপ 100 এটা 0.24% এবং এই স্মল ক্যাপ 50 এটাই 0.58% পড়েছে। তো বেশিরভাগ যে ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো সেখানে আজকের দিনে এই প্রেসার দেখতে পাচ্ছেন। এবং এইখানে যে পজিটিভে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ভিক্স। তো গতকাল এই যে পরিস্থিতি সেটা কিছুটা শান্ত হয়েছিল, আমরা দেখতেও পেয়েছিলাম এই যে ইন্ডিয়ার ভিক্স এটাই টপ লেভেল থেকে 15-16% পড়েছিল, কিন্তু আজকের দিনে মার্কেটে টেনশন আবার বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান ভিক্স এটা আবার আজকের দিনে এই 11.5%-এর কাছাকাছি বেড়ে গেছে। আর গতকাল মার্কেট ব্রেথও কিছুটা ভালো হয়েছিল এবং আজকের দিনে আবার খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই 3294 খানা স্টকের মধ্যে 1872 খানা লাল নিশানে বন্ধ হলো এবং সেখানে 1315 খানা পজিটিভে বন্ধ হয়েছে। এখানে পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, এর আগের দিন যেমন দেখতে পেয়েছিলাম শুধুমাত্র এই নিফটি আইটি এটা খারাপ পারফর্ম করেছিল, কিন্তু বাকি যে ইন্ডেক্স গুলো সেগুলো সব ভালো পারফর্ম করেছিল। আজকের উল্টোটা দেখা যাচ্ছে, এই নিফটি আইটি এটা কিছু তেজিতে বন্ধ হয়েছে এবং বাকিগুলো সবই লাল নিশানে বন্ধ হয়েছে। যেমন এই নিফটি অটো দেখতে পাচ্ছেন 1% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2% ডাউন হয়েছে, এফএমসিজি 0.06% ডাউন, মিডিয়া 0.58% ডাউন হয়েছে, মেটাল 0.40% ডাউন, ফার্মা এটাও ডাউন, পিএসইউ ব্যাংকও ভালো পরিমাণে পড়েছে 2.01%, প্রাইভেট ব্যাংক পড়ে গেছে 2.27%, নিফটি রিয়ালটি এটাও 2% ডাউন। এই হেলথ কেয়ার কনজিউমার ডিউরেবলস সবই দেখতে পাচ্ছেন লাল নিশানেই বন্ধ হয়েছে। এরপরে যদি মার্কেটের কিছু সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্টক দেখি, তো আজকে রেলওয়ে কোম্পানিগুলো ফোকাসে ছিল। যদি কিছু রেলওয়ে কোম্পানি দেখি, যেমনটা দেখতে পাচ্ছেন এই জুপিটার ওয়াগনস এটা তো বলতে পারেন 20% বেড়ে গেছে, খুব ভালো একটা র্যালি আজকের দিনে এসেছে। আর শুধুমাত্র এতে নয়, আরো অন্যান্য যে রেলওয়ে কোম্পানিগুলো রয়েছে যেমন ইরকন দেখতে পাচ্ছেন 9.67% বেড়েছে, তারপরে এই রেল বিকাশ নিগম এটাই 2.33% বেড়েছে, এর সঙ্গে সঙ্গে এই যে টিটাগড় রেল এটাও 3.69% বেড়েছে। কি কারণে বেড়েছে? কিছু রিপোর্টের কারণে বেড়েছে। আর সেই রিপোর্ট কি?
এইখানে দেখতে পাচ্ছেন এই মার্জার রিপোর্টের কারণে বেড়েছে। কি খবর আজকের দিনে এসেছে দেখতে পাচ্ছেন, একটা মিডিয়া রিপোর্ট এটা সাজেস্ট করছিল কি যে গভর্নমেন্ট মে কনসিডার মার্জিং টু রেলওয়ে স্টেট রান এন্টিটিস ইরকন অ্যান্ড আরবিএনএল। মানে এই যে ইরকন বলুন আরবিএনএল এইগুলো দুটোই এই গভর্নমেন্ট কোম্পানি, মানে পিএসইউ কোম্পানি। তো এই রিপোর্ট এটাই সাজেস্ট করছিল যে গভর্নমেন্ট এই দুটো কোম্পানির মার্জারের ব্যাপারে কনসিডার করতে পারে। তো এই দুটো কোম্পানি রেলওয়ে সেক্টরে স্ট্রং কোম্পানি এবং এই কোম্পানিগুলো মূলত রেলওয়ে রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো তৈরি করে থাকে। আর এই রিপোর্টের পরে এত ভালো তেজি এসেছে, কিন্তু এই রেলওয়ে কোম্পানিগুলোতে বর্তমানে যে প্রবলেম সেটা এটা দেখা যাচ্ছে যে কিছু রিপোর্টের কারণে এই যে স্টকগুলো সেগুলো তো বেড়ে যাচ্ছে, কিন্তু তারপরে আস্তে আস্তে আবার সেই আগের লেভেলে ফিরে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই স্টকগুলো বেড়ে গেছে, তো হতে পারে শর্ট টার্মে আবার সেই আগের জায়গাতেই পৌঁছে যাবে। মানে বর্তমানে এই যে রেলওয়ে সেক্টর এখানে সেরকম ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছে না। আর এরপরে এরকম স্টকগুলো বেড়ে যাওয়ার পরে কোম্পানিগুলোর কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে, মানে এই যে বিএসসি রয়েছে এনএসসি রয়েছে তারা ক্ল্যারিফিকেশন চেয়ে থাকে যে এই খবর এটা সত্যি কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইরকন ইন্টারন্যাশনাল তারা এই যে রিপোর্ট সেটাকে ডিনাই করেছে। কিসের ব্যাপারে? এই আরবিএনএল এর সঙ্গে মার্জারের যে রিপোর্টটা সামনে এসেছিল সেটাকে নাকচ করে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে আরবিএনএল এরাও দেখতে পাচ্ছেন এটাই বলে দিয়েছে নো কমিউনিকেশন রিসিপ্ট অন প্রপোজড ইরকন মার্জার রিপোর্ট। মানে দুটো কোম্পানি আপাতত এটা তো বলছে যে এই মার্জারের ব্যাপারে কোনো খবর তাদের কাছে নেই। তো হতে পারে ভেতরে আলোচনা চলছে এবং বিভিন্ন রকম ব্যাপারও থাকে ভেতরে। তো সেই সব কিছু ব্যাপার হওয়ার পরে হয়তো কখনো এর যে কনফার্মেশন সেটা আসতেও পারে, আবার হতে পারে আজকের দিনে যেটুকু সামনে এসেছে এটা সম্পূর্ণভাবেই গুজব। এরপরে আরো কিছু কোম্পানি কির্লোস্কর বাদাস দেখতে পাচ্ছেন 5.90% আপ। তারপরে ভারত ডাইনামিক্স এটা 5.8% বেড়েছে। এবং এরপরে আরেকটা কোম্পানি মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স গতকালও একটা ভালো র্যালি দেখিয়েছিল, আজকেও 5.33% বেড়েছে। গতকাল কি খবর ছিল যে এই কোম্পানিটা 99,000 কোটি টাকার একটা ডিফেন্স ডিল কনফার্ম করেছে, মানে একটা ডিল পেয়েছে যেখানে কোম্পানির মার্কেট ক্যাপ এর থেকে কম ছিল। এবং তার যে এফেক্ট সেটা তো কিছুটা আজকে মার্কেটে দেখা গেছেই। এবং তারই সঙ্গে সঙ্গে আরো কিছু রিপোর্ট সামনে আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে অ্যান্টিক স্টক ব্রোকারটা রয়েছে তারা কি বলছে, এমডিএল এক্সপেক্টস টু কনক্লুড দ্য কন্ট্রাকচুয়াল নেগোসিয়েশনস ফর P75I সাবমেরিন প্রজেক্ট ইন দ্য নেক্সট ফিউ উইকস। মানে এই যে P75I সাবমেরিন প্রজেক্ট এটার ব্যাপারে এই মাঝগাঁও ডক এরা কিছুদিনের মধ্যেই এই যে নেগোসিয়েশন সেটা কমপ্লিট করে ফেলতে পারে। এবং এটাও দেখতে পাচ্ছেন কি ইন্ডিকেট করছে, ইন্ডিকেটিং দ্যাট ফাইনাল অর্ডার ভ্যালু কুড বি মেটেরিয়ালি হায়ার। মানে যে রিপোর্টটা আগে সামনে এসেছিল যে এই অর্ডারের ভ্যালু যত হতে পারে তার থেকেও যখন এই নেগোসিয়েশন কমপ্লিট হবে তখন এই অর্ডার আরো বেশি হতে পারে। তো এর আগে কত টাকার এস্টিমেট করা হয়েছিল দেখতে পাচ্ছেন, এই 70,000 কোটি টাকার এস্টিমেট এটা সামনে রাখা হয়েছিল, কিন্তু এই রিপোর্টের সামনে আসছে যখন এটা ফাইনালাইজ হবে তখন এই যে অর্ডার এটা আরো বড় হতে পারে। তারই সঙ্গে সঙ্গে এই যে ব্রোকারেজটা রয়েছে এরা কি বলছে যে আরো অতিরিক্ত 3খানা সাবমেরিনের অর্ডারও এই কোম্পানি পেতে পারে। এরপরে আরো একটা সেক্টর আজকে ফোকাসে ছিল, সেটা হচ্ছে এই বেভারেজ সেক্টর, মানে অ্যালকোহলিক বেভারেজ। এই সেগমেন্টের যদি কোম্পানিগুলো দেখেন দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্পিরিট প্রায় 5% বাড়া, তারপরে এই ইউনাইটেড বেভারেজ এটাও বেড়েছে 6.66%, তারপরে রেডিকো খৈতান এটাও 8.5% বেড়েছে। আর এগুলো তো নাম বললাম, আরো যে বাকি কোম্পানিগুলো রয়েছে সেগুলো খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর কিসের কারণে ভালো পারফরমেন্স দেখালো, যেমনটা দেখতে পাচ্ছেন এই কর্ণাটক গভর্নমেন্ট তারা কি করেছে, তারা এই যে লিকার পলিসি সেখানে কিছু পরিবর্তন এনেছে। তো এই কর্ণাটক গভর্নমেন্ট এরা কি করেছে, এই যে স্ল্যাব বেসড প্রাইসিং কন্ট্রোলস সেটা রিমুভ করে দিয়েছে। তো যেটা এই কোম্পানিগুলোর জন্য পজিটিভ হবে। যেমনটা আগে কি হতো, এই যে বেভারেজ রয়েছে বা ওয়াইন রয়েছে বিয়ার রয়েছে এইগুলোর উপর এই যে ট্যাক্স সেটা সেই যে ওয়াইন তার যে ফুল ভলিউম তার উপর প্রযোজ্য হতো, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই ওয়াইনের মধ্যে তার সঙ্গে সঙ্গে এই যে বিয়ারের মধ্যে এই অ্যাকচুয়াল অ্যালকোহল কন্টেন্ট যেরকম থাকবে সেই হিসাবে এই যে ট্যাক্স সেটা ধার্য করা হবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কর্ণাটক তারা কি প্ল্যান করেছে টু স্ক্র্যাপ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস কন্ট্রোলস অন অ্যালকোহলিক বেভারেজ ফ্রম এপ্রিল 2026। মানে আগে গভর্নমেন্ট তারা কি করতো, এই যে লিকারগুলোর প্রাইস সেটা কন্ট্রোল করে দিত, মানে কত কি দাম হবে। তো বর্তমানে এই যে গভর্নমেন্ট তারা এই প্ল্যান করছে যে এই লিকারের প্রাইসের উপর গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকবে না। মানে এই লিকার কোম্পানিগুলো তারা নিজেদের মতো করে এই যে প্রাইস সেটা বসাতে পারবে। মানে এই লিকার কোম্পানিগুলো আগের থেকে আরো বেশি দামে এই যে লিকার সেগুলো সেল করতে পারবে। তারই সঙ্গে সঙ্গে এই অ্যালকোহল বেসড যে ট্যাক্স স্ল্যাব সেখানে 16 রকম প্রকারভেদ ছিল, তো সেগুলো কমিয়ে এই 8 করা হয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই অ্যালাউইং প্রডিউসার্স টু ডিসাইড প্রাইস, মানে যারাই প্রডিউস করছে তারা এই যে প্রাইস এটা ঠিক করতে পারবে। এবং তারই সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু সুবিধা দেওয়া হয়েছে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন আগেই এটা বলেছি এই যে অ্যালকোহল কন্টেন্ট সেই হিসাবে এই যে প্রাইস সেটা ঠিক করা হবে। তার সঙ্গে সঙ্গে এই যে প্রাইসিং স্ল্যাব এখানেও পরিবর্তন করা হয়েছে। এই যে ট্যাক্স স্ল্যাব এটা আগে 16 ছিল সেখান থেকে কমিয়ে 8 করা হয়েছে। মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেমন জিএসটি এই 5%, 8%, 12%, 40% এরকম সব ছিল, সেখান থেকে কিছু কমানো হয়েছে। তো সেরকমই এই যে ট্যাক্স স্ল্যাব এগুলো কমানো হয়েছে। অনেক কিছু
হিসাব সহজ হবে। তবে এর জন্য সময় লাগবে। দেখতে পাচ্ছেন এই যে ইউনিফর্ম এক্সাইজ ডিউটি বেসড অন অ্যালকোহল কন্টেন্ট, এটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা হবে। তো এর জন্য 3 থেকে 4 বছর সময় লাগবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দ্য গভর্নমেন্ট উইল স্টপ ফিক্সিং রিটেল প্রাইস, মানে রিটেলদের যে প্রাইস সেটাই গভর্নমেন্ট ফিক্স করা বন্ধ করবে। এই যে ম্যানুফ্যাকচাররা তারা এই যে প্রাইস সেটা ডিসাইড করতে পারবে। এবং তারপরে লাইসেন্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন অনেক কিছু নতুন নিয়ম আনা হবে। এই যে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স এগুলো অটো রিনিউড করা হবে। আগে কি হতো, আগে এই লাইসেন্স এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আবার নতুন করে রিনিউ করাতে হতো, সেখানে অনেক টাইম কনজিউমিং ব্যাপার থাকতো। তার সঙ্গে সঙ্গে এই যে লাইসেন্সের মেয়াদ সেটাও বাড়ানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ডিস্টিলারিজ এবং তার সঙ্গে সঙ্গে বেভারিজ এদেরকে এই 24 ঘন্টার পারমিশন দেওয়া হবে, মানে এই টাইম নিয়ে কোনো বাধা নিষেধ কিন্তু থাকবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিস্টিলারিজ বেভারিজ এরা কি করতে পারবে, এই অন প্রিমিস যে টেস্টিং সেশন সেটাও করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন টুরিস্টরা ভিজিট করতে যাবে তাদেরকে কিন্তু তাদের যে প্রোডাক্ট সেগুলো ডাইরেক্টলি সেলস করতে পারবে, মানে মাঝখানে আর কোনো মিডিয়াম থাকবে না। অর্থাৎ এই যে রেভিনিউ যেটা আগে মাঝখানে মিডিয়ামের জন্য কমে যেত, সেই রেভিনিউ কিন্তু আগের থেকে বাড়বে। এবং এই সব খবরে যদি দেখেন আজকে প্রায় বেশিরভাগ এই অ্যালকোহল কোম্পানিগুলোতে ভালো তেজি এসেছে। তারপরে পড়লো কোনগুলো, এই কোহেন্স লাইফ সায়েন্সেস প্রায় 4% ডাউন, তারপরে বেদান্ত ফ্যাশনস প্রায় মান্যবর এটাই 4.5% পড়েছে, তারপরে গোদরেজ প্রপার্টিস এটা 3.95% ডাউন, আর এই তেজস নেটওয়ার্কস এটা পড়ে গেছে 6.19%। আর এই তেজস নেটওয়ার্কস এতে ভালো তেজিও ছিল। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই অল্প দিনে প্রায় 60% বেড়ে গিয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং আসছে। আর ভিডিও শেষে নিফটি একবার দেখে নেবো। এই নিফটি 50 মধ্যে মাত্র 13খানা কোম্পানি আজকে সবুজে বন্ধ হয়েছে এবং 37খানা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এইগুলোর মধ্যে কোনগুলো সব থেকে বেশি ভালো এবং সব থেকে বেশি খারাপ পারফর্ম করলো, এইখানে বেল এটা ভালো পারফরমেন্সের দিকে রয়েছে 2.52%, তারপরে ওএনজিসি 1.28% বেড়েছে, রিলায়েন্স এটা বেড়েছে 1.27%, এনটিপিসি 0.82% বাড়া, এবং এই হিন্ডালকো এটা বেড়েছে 0.59%। আর এখানে পড়া শেয়ার কোনগুলো রয়েছে, এই আইসিআইসিআই ব্যাংক এটা 3.13% ডাউন হয়েছে, তারপরে ইটার্নাল পড়ে গেছে 2.96%, তারপরে শ্রীরাম ফাইন্যান্স এটাই 2.77% পড়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 2.5% ডাউন, এবং অ্যাক্সিস ব্যাংক এটা পড়েছে 2.54%। আর এইখানে যে টপ লুজার গুলো এইখানে দেখতে পাচ্ছেন এই যে 4খানা কোম্পানি রয়েছে, আইসিআইসিআই ব্যাংক, তারপরে শ্রীরাম ফাইন্যান্স, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, তারপরে অ্যাক্সিস ব্যাংক রয়েছে, এইগুলো সবই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর থেকে বিলং করছে। তো এই ব্যাংকগুলোর জন্য কিছু নিউজ এসেছে যার কারণে এই ব্যাংকিং স্টকগুলোতে আজকে বড় প্রেসার তৈরি হয়েছে। তো এইসব কিছু ব্যাপারে আগামী ভিডিওতে কথা বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।